আচ্ছা দেখো, এরপরে এতটুকু পর্যন্ত ছিল। পরে বলছে Mr. Bhutto came here. He carried out discussions with us. He had said that the doors of negotiations had not been shut and there would be further negotiations. অর্থাৎ তিনি বলতেছেন যে মিস্টার বুট্টো এই জায়গায় এসেছিলেন এবং আমাদের সাথে আলোচনাও করেছেন, এবং তিনি বলেছেন যে এখনো আলোচনার অনেক কিছু বাকি রয়েছে, মানে টোটালি আলোচনাটা একেবারে বন্ধ হয়ে যায় নাই। মিস্টার বুট্টো এটা কনফার্ম করছিলেন বাংলাদেশি মানুষদেরকে এই জায়গায় আসার পরে। এটা বলতেছেন কিন্তু পুরোটাই কিন্তু বঙ্গবন্ধুর কথা, ঠিক আছে। জি স্যার। I then had talked with other leaders. I said to them, come and sit down with us. আমি পরে কি করলাম, আমার আরো যারা লিডার ছিল তাদের সাথে আমি কথা বললাম এবং তাদেরকে বললাম যে আমাদের কাছে আসার জন্য এবং আমাদের সাথে ডিসকাশনে বসার জন্য। লেটস ক্রিয়েট এ কনস্টিটিউশন ফর আওয়ারসেলভস থ্রু ডিসকাশনস। আমরা তাদেরকে বলেছিলাম যে চলেন আমরা একটা সংবিধান তৈরি করি যেটা সবার জন্য ভালো হবে এবং সেটা অবশ্যই ডিসকাশনের মাধ্যমেই হইতে হবে। But Mr. Bhutto declared that if West Pakistani members came here, the assembly would end up as a slaughterhouse. অর্থাৎ তিনি কি বললেন, যদি ইস্ট পাকিস্তানের মানুষের এই জায়গায় আসে তাহলে এই অ্যাসেম্বলিটা একটা স্লটার হাউস হয়ে যাবে। স্লটার হাউস মানে হলো কসাইখানা, মানে এই জায়গায় মারামারি লেগে একজন আরেকজনকে মেরে ফেলবে, এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে। স্লটার হাউসটা একটু লিখে রাখতে পারো, স্লটার হাউস মানে হলো কসাইখানা, ঠিক আছে। স্লোটার হাউস কসাইখানা, জি স্যার। বাকিটা একটু লিখে রাখো। ওকে, he claimed that whoever came here would be slaughtered. তিনি বললেন যে যারা এই জায়গায় আসবে তাদেরকে একেবারে মানে মেরে ফেলা হবে। slaughtered মানে এই জায়গায় হলো জব করে দেয়া আর কি, মেরে ফেলা, ঠিক আছে। জি স্যার। He said that if anyone showed up here, all shops from Peshawar to Karachi would be shut down. অর্থাৎ যদি কেউ এই জায়গায় আসে তাহলে একেবারে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত সব দোকানগুলো বন্ধ করে দিতে হবে। মানে উনি যখন প্রথমে বলছিল ডিসকাশনের কথা, পরে দেখা যাচ্ছে কথাবার্তাগুলো উগ্র কথাবার্তা বলতেছে এবং সেটা পুরোপুরি বাঙালিদের এগেইনস্টে যাচ্ছে কথাবার্তাগুলা। কিন্তু প্রথম দিকে তিনি বলছিল যে না, আমরা ডিসকাশন করতে পারি, আমরা ডিসকাস করে জিনিসটা সলভ করতে পারি, ঠিক আছে। এটা এর মতো আর জি কি স্যার। হয়ে গেছে, ওই যে বলে না দুষ্ট লোকের মিষ্টি কথা প্রথমে থাকে, এইরকম। মানে প্রথম প্রথম বলছে যে না ঠিক জি আছে স্যার। সবকিছু করবো, বাট এন্ড অফ দ্য ডে তারা করে নাই কোনো কিছুই। তারা দে অলওয়েজ অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু ডিপ্রেস আওয়ার পিপল অর ডিপ্রাইভ আওয়ার পিপল। আচ্ছা, I declared that the assembly would continue to meet. কিন্তু আমি বলেছিলাম যে না, অ্যাসেম্বলি চলতে হবে, আমাদের মিটিং হতেই হবে। বাট সাডেনলি অন দ্য 1st of March the assembly was shut down. কিন্তু তারা প্রথম মানে মার্চের 1 তারিখে তারা হঠাৎ করে পুরো অ্যাসেম্বলিটা বন্ধ করে দিল এবং রিজন কি দেখাইলো, মিস্টার ইয়ায়া Khan called the session of the assembly in his capacity as the president and I declared I would be attending it. তিনি যখন প্রথমে বলেছিলেন যে অ্যাসেম্বলি করা হবে, একটা মিটিং করা হবে, আমি বলেছিলাম ঠিক আছে আমি এই জায়গায় যাব, বাট মিস্টার বুট্টো said he wouldn't be part of it. কিন্তু মিস্টার বুট্টো বললেন যে না, আমি এই অ্যাসেম্বলিতে জয়েন করব না। 35 members of the assembly came from West Pakistan to take part in the proceedings, but it was dissolved all of a sudden. The blame was put on the people of Bengal. The finger was pointed at me. অর্থাৎ প্রথম দিকে তারা বলছিল যে না মিটিং হবে, অ্যাসেম্বলি হবে, মিস্টার বুট্টা প্রথম দিকে আসতে চান নাই, উনি আসেনও নাই। কিন্তু তারপরেও তারা ওয়েস্ট পাকিস্তান থেকে প্রায় 35 জনের মেম্বারের কিছু মানুষ এসেছিল এই অ্যাসেম্বলিতে জয়েন করার জন্য, কিন্তু হঠাৎ করে তারা আবার অ্যাসেম্বলিটা বাদ দিয়ে দিল এবং তারা এটার জন্য দায়ী করলো আমাদের দেশের মানুষকে এবং স্পেশালি আমাকে, ঠিক আছে। আমার দিকে আঙ্গুল উঠলো হ্যাঁ, এরকম। দ্যাট মিন্স দ্যাট দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড এট মি। মানে তারা মেইনলি আমাকেই ব্লেম করছে যে না, আমরা যেহেতু মিটিং করব না, কারণ এই কারণে আপনিই দায়ী। আবার বলছে বাঙালি মানুষদের কথাও, কিন্তু উনি তো দিন শেষে এটাই বলছে যে না, আমি যেহেতু আপনারা আমার মানুষকে খারাপ বলতেছেন তার মানে আপনাদের সাথে আমিও মিটিং করব না। এরপরে দেখো এরকম আসছে বিষয়টা। After the assembly session was prorogued, the people of this country protested. কিন্তু যখনই এই অ্যাসেম্বলিটা বাদ দেয়া হলো তখন বাংলাদেশের মানুষ অর্থাৎ ইস্ট পাকিস্তানের মানুষেরা প্রোটেস্ট করা শুরু করলো। I told them, observe the general strike we have called peacefully. স্যার, পরক ধরতো কি বাদ দেয়া? হ্যাঁ, মানে যখন এটাকে বাদ দিয়ে দিল আর কি, স্থগিত করে দিল, ঠিক আছে। জি স্যার। তখন তিনি কি করলেন দেখো, তিনি তার জেনারেল যে মানুষগুলো আছিলেন এদেরকে বললেন যে স্ট্রাইক করার জন্য, এবং স্ট্রাইকটা অবশ্যই শান্তিপূর্ণ স্ট্রাইক হবে, স্ট্রাইকে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করব না, এরকম একটা ওনার ডিরেকশন ছিল, ঠিক আছে। জি ডিরেকশনটা স্যার। কিরকম ছিল দেখো, observe the general strike we have called peacefully.
I told them shut down all mills and factories. আমি তাদেরকে বললাম সব মিল ফ্যাক্টরি বন্ধ করে দাও. Our people responded to my call. আমার দেশের মানুষেরা আমার কথাটা শুনেছিল. They came to the streets spontaneously. তারা স্বতঃস্ফূর্তভাবে একসাথে সবাই মিলে রাস্তায় বের হয়ে গিয়েছিল. They expressed their firm determination to carry out the struggle peacefully. তারা তাদের একটা সর্বোত্তম দৃঢ় সংকল্প তারা দেখিয়েছিল যে তারা আমার নির্দেশে যে কোনো ধরনের সংগ্রাম করতে তারা প্রস্তুত ছিল, তবে সেটা অবশ্যই পিসফুলি, কোনো ধরনের মারামারির মাধ্যমে না। ঠিক আছে? জি স্যার। হোয়াট হ্যাভ উই গট ইন রিটার্ন? এখন কোয়েশ্চেন আসলে আসলে বিনিময়ে আমরা কি পেয়েছিলাম? Those who bought arms with our money to defend us from external enemies are now using those arms on the poor. অর্থাৎ যে মানুষেরা অন্য দেশ থেকে অস্ত্র কিনে এনেছিল আমাদের টাকায় আমাদেরকে রক্ষা করার জন্য, এখন সেই অস্ত্রগুলাই তারা আমাদের মানুষকে মারার জন্য ব্যবহার করতেছে। ক্লিয়ার কথাটা? ইয়েস স্যার। বাকিরা কি রে? আউট অফ 17 শোনা যায় কি আমার কথা? জি স্যার। ওকে, চ্যাপ্টারগুলোর বাংলাগুলো বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর অ্যানসারিং এনি কোয়েশ্চেন। এবং তুমি যখন পড়বা তোমার নতুন অনেক ওয়ার্ড জানা হবে, ভোকাবুলারি স্ট্রং হবে। তো এগুলাতে একটু বেশি তোমাদের কেয়ারফুল হইতে হবে। ওকে, ইংলিশ সাবজেক্টে একেবারে ভালো লাগে না এরকম কেউ আছে এই জায়গার মধ্যে আউট অফ 17? কেউ নাই? কারো ভালো লাগুক আর না লাগুক স্যার, বাট ইংলিশ আমার ফেভারিট সাবজেক্ট। স্যার আমারও। আচ্ছা ঠিক আছে। আর আর বাকিদের কি ইংলিশ খুব মানে ভালো লাগে না একেবারেই? জি না স্যার, ভালো লাগে। ভালো লাগে স্যার, কিন্তু পারি না। সমস্যা নাই, পারবা আস্তে আস্তে। স্লো এন্ড স্টেডি। হ্যাঁ, স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস, আছে না একটা কথা? ইয়েস স্যার। আচ্ছা, পরে দেখো কি বলছে যে the reached the downtrodden people of the land, অর্থাৎ রিচড, এই জায়গায় রিচড বলতে আসলে কিন্তু দুর্ভাগা মানুষকে বোঝানো হয়। এই যে রিচড শব্দটা WRETCHED, এই রিচড মানে হলো দুর্ভাগা বা অভাগা মানুষ। ঠিক আছে? উচ্চারণটা তো স্যার ধনী ইংরেজির মতো। হ্যাঁ, রিচড পিপল। এরপর ডাউন ট্রোডেন হলো যারা একেবারে নিম্ন স্তরের মানুষ, খুব খারাপ অবস্থায় আছে। এই নিরস্ত্র মানুষদের উপরে তারা অত্যাচার করেছিল। বুলেটস আর বিং এইমড এট দেয়ার হার্টস, তাদের দিকে গুলি তাক করা হয়েছিল। উই কনস্টিটিউট দ্য মেজরিটি ইন পাকিস্তান, বাট whenever we Bengalis have tried to assume power they have used force on us. আমরা ছিলাম পাকিস্তানের মেজরিটি, কিন্তু যখনই আমরা আমাদের পাওয়ারটাকে এমফাসাইজ করতে গেছি বা অ্যাপ্লাই করতে গেছি, তারা আমাদের উপরে শক্তি প্রয়োগ করেছে এবং আমাদের উপরে তারা বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে হামলা করেছে। I have had to talk with Mr. Yahya Khan. I told him, Mr. Yahya, you are the president of Pakistan. Come and observe how the poor people of my country are being mowed down with bullets. তিনি ইয়াহিয়া খানকে রিকোয়েস্ট করেছিলেন এবং বলেছিলেন যে আপনি একবার আমার জায়গায় আসেন, এসে দেখেন যে আমার মানুষের উপরে কি রকম অত্যাচার করা হচ্ছে, কি রকম তাদেরকে গুলি করে মেরে ফেলা হচ্ছে। ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে বলতেছে come and see how our mothers are being deprived of their children, how my people are being massacred. আমার মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে, আপনি আসেন এবং দেখেন। come observe and only then pass a judgment on what is going on. তারপরে আপনি সিদ্ধান্ত দেন। He has apparently said that I had agreed to attend a round table conference on the 10th of March. কিন্তু তখন তিনি কি বললেন যে না, বললেন যে ঠিক আছে 10th of মার্চে আমরা একটা রাউন্ড টেবিল বৈঠকে বসবো। Didn't I say a long time back what is the point of another round table conference? তখন আমি তাকে বললাম অলরেডি তো মিটিং একটা হইছে, আপনি তো জানেন যে প্রবলেম গুলো হইতেছে, তাইলে আবার কেন রাউন্ড টেবিল বৈঠকে আমরা বসবো? এবং তিনি এই কথাও বলেছিলেন, who will I sit with? আমি কার সাথে বসবো? should I sit with those who have shed the blood of my people? আমি কি সেই সমস্ত মানুষের সাথে মিটিং এ বসবো যারা আমার দেশের মানুষের রক্তটা জড়িয়েছে? মানে তিনি তখন এক ধরনের অ্যাটাকিং মুডে চলে গেলেন আর কি। এর আগে কিন্তু তিনি ছিলেন যে না মিটিং এ বসার কথা। তখন তিনি বললেন যে না, আমি কার সাথে মিটিং এ বসবো? যারা আমার দেশের মানুষের রক্ত জড়াচ্ছে তাদের সাথে তাই মিটিং এ বসতে পারি না, এটা আমার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। সো এখন আর কোনো মিটিং হইতে পারে না। আপনি আসেন, আইসা দেখেন আমার মানুষের অবস্থা, কিভাবে আমার মানুষকে অত্যাচার করা হচ্ছে, কিভাবে মেরে ফেলা হচ্ছে। স্যার ভাষণটা তো ছিল 7ই মার্চ, তাহলে ইয়াহিয়া খান কি 10 মার্চ, মানে ওই মাসের 10 মার্চ, সরি
ওই মান্থেরই 10 মার্চ না, এটা মিটিং এর পরবর্তীতে কথা হওয়ার বলেছিলেন। কথা ছিল আর কি, পরবর্তীতে হওয়ার কথা ছিল। মানে তিনি বলছিল যে 10th of মার্চে আবার বসবে, তখন তিনি বলছে জি আর কি স্যার, যে না আমি বসবো না, এটাই বলছিল। He has suddenly dissolved the assembly without carrying out any discussions with me. তিনি বলল যে 10 তারিখে বসবে, আবার তিনি হঠাৎ করে আবার বাদ দিয়ে দিল এবং আমার সাথে কোনো মিটিংও করে নাই। After sitting in a secret meeting for 5 hours, he gave a speech where he has put all the blame on me. He has even blamed the Bengal people. তারপরে তিনি গোপন মিটিং করলো তার মানুষদের সাথে এবং হঠাৎ করেই বললো যে এটার জন্য পুরোপুরি বাঙালিরা দায়ী, স্পেশালি আমি দায়ী, এই বলে তারা আমাদের সাথে কোনো ধরনের মিটিং এ যায় নাই। তারা তখন আমাদের উপরে মানে অ্যাটাকিং মোড যেটা বলে, তারা আমাদের উপরে তখন অত্যাচার করাই শুরু করলো। এরপরে আমরা যখন পাবো আরেকটা প্যাসেজ পড়লে আমরা জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? আমাদের আমাদের মনে হয় আরো দুইটা পড়তে স্যার। হবে, আরো দুইটা অংশ পড়তে হবে এই চ্যাপ্টারটাকে শেষ করতে হলে। তো আমরা চেষ্টা করবো আর কি যতগুলো আমাদের সিলেবাসে আছে মোটামুটি সবগুলো চ্যাপ্টারই একটু একটু করে পড়ার, বাট রেসপন্সিবিলিটি তোমাদেরও নিতে হবে, কারণ ফার্স্ট পেপার গুলো এত মানে হিউজলি পড়ানোর সময়টা একটু কম। সো একটু নিজেরা পড়তে হবে, যে জায়গায় প্রবলেম থাকে আমাকে নক করতে হবে, আই উইল হেল্প ইউ, ঠিক আছে? তোমরা Yes, আগামী sir. দিন প্লিজ এই চ্যাপ্টারটার এই যে অংশটা মডেল কোয়েশ্চেন 2 এর এমসিকিউ এবং অ্যানসারিং কোয়েশ্চেনটা আমাকে করে অবশ্যই গ্রুপে দিবা। আমি জাজ করব নেক্সট ক্লাস থেকে কারা করতেছে না, এদের নামগুলো আমি মেনশন করে রাখবো। মানে আমি হোমওয়ার্ক কাদের পাই না, কারণ ক্লাসের কিন্তু সব স্টুডেন্টের লিস্ট আমার কাছে আছে। সো আমি আমি তোমাদের অপশন দিতেছি, আমি তোমাদেরকে ভিডিওটাও দেই, তোমরা কেউ আমাকে ব্লেম করার কোনো সুযোগ নাই যে স্যার আমি ক্লাসটা মিস করছি। তুমি যদি ক্লাস Yes, মিস sir. করে থাকো তুমি সেকেন্ড টাইম ইউটিউবে দেখতে পারো। সো ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু ব্লেম, আমি তোমাদের সেই সুযোগও দিব না। আমি প্রথম দিনই বলছি দেখো ক্লাস ইমপ্রুভমেন্ট সবগুলা হলো কম্বাইন্ড ওয়েতে হয়। আমি তোমার জন্য কাজ করব বাট ইউ উইল নেভার ডু এনিথিং ফর মি, তখন ইমপ্রুভমেন্টটা হবে না। তোমার Yes, sir. আমি যেমন তোমাকে হেল্প করব, ইউ নিড টু হেল্প মি, তোমাকেও আমাকে সাহায্য করতে হবে। তুমি আমার কথা মতো ডিরেকশন অনুযায়ী চলতে হবে। তুমি যদি এটার অন্যথায় কিছু Yes, করো sir. তাহলে আই উইল টেক সাম ডিফারেন্ট অ্যাকশনস এন্ড দিস অ্যাকশনস উইল নট বি বেটার ফর ইউ। Yes, sir. ক্লিয়ার? বাকিরা শুনছো কিনা? জি স্যার। কথাগুলো খুব কঠিন ছিল জি কিন্তু স্যার। এটাই বাস্তব, কারণ ভালো স্যার, কথাগুলো ব্লেমের সিনোনিমটা কি? এটা কাউকে হলো সাসপেক্ট করা, মানে কাউকে মানে দোষী এক্সকিউজ সাব্যস্ত কি করা। ব্লেমের সিনোনিম? এক্সকিউজ হলো কারো কাছে আসলে না, ব্লেম মানে হলো দোষারোপ করা, আর এক্সকিউজ মানে কারো কাছে ক্ষমা প্রার্থনা করা, এক কথা না, ডিফারেন্ট, ঠিক আছে? কাউকে জি সাসপেক্ট স্যার, করা হলো ওকে। ব্লেম করা আর কি। যেমন প্রুভিং সামওয়ান গিলটি, এটা হলো ব্লেম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি যেটা বলছিলাম আজকে আমরা একটু ফ্লো চার্ট নিয়ে আলোচনা করবো। আমি এই স্ক্রিনটা একটু স্টপ করি শেয়ারিংটা। ওকে স্যার। দেখো ফ্লো চার্টটা হলো তোমাদের কোয়েশ্চেন নাম্বার 2 তে আসবে এবং ফ্লো চার্টে কিন্তু মার্কস হলো পুরো 10টা মার্কস থাকে তোমার, এটা ইম্পর্টেন্ট বিষয়। আমি একটু ফ্লো চার্টটা নিয়ে আজকে একটু আলোচনা করব। দেখা যায় স্ক্রিন? ইয়েস স্যার। জি স্যার। কারো কাছে Yes, যদি sir. বই থাকে, মডেল কোয়েশ্চেনের বই যদি কারো সাথে থাকে তাহলে দেখতে পারো ফ্লো চার্টটা 2 নম্বরে আসে, জি স্যার। ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, স্যার মডেল কোয়েশ্চেন কত নাম্বার আছে? এবং এই জায়গায় আরেকটা মডেল কম্প্রিহেনশন থাকবে, এইরকম একটা কম্প্রিহেনশন থাকবে এবং এই কম্প্রিহেনশন থেকে তোমাকে মডেল ফ্লো চার্টটা অ্যানসার করতে হবে। একটা পেসিস দেয়া থাকবে তোমার জন্য, কথা বোঝা গেছে? ইয়েস স্যার। এরকম একটা পেসিস দেয়া থাকবে এবং সবচেয়ে বড় কথা হলো একটা অ্যানসার তারা করেও দিবে। অ্যানসারটা কিভাবে করতে হবে দেখো, আমি একটু এর আগে দেখাই। এরকম একটা পেসেজ দেয়া থাকবে, পেসেজ থেকে এইরকম একটা অ্যানসার, যে লাল কালি দিয়ে একটা লেখা আছে দেখা যাচ্ছে, ইয়েস স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। ওই লাল কালির অ্যানসারটা তারা দিয়ে দিবে এবং তুমি ওই অ্যানসার ধরে বাকি আরো 5টা লিখতে হবে। সো এই 5টার মধ্যে প্রত্যেকটার জন্য 2 মার্কস করে থাকবে। সো এই 5টার জন্য তুমি 2 করে হলে 10 পাবা প্রত্যেকটার জন্য। এগুলা খুব একটা কঠিন না, যদি সিস্টেম ওয়াইজ যাও মার্কস পাওয়াটা সহজ। আবার
যদি একটু সিস্টেম ওয়াইজ না যাও তাহলে এটা অনেক কঠিনও মনে হবে। এই জন্যই আমি তোমাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করতে চাই যে তোমরা আগে জিনিসটা বুঝো কিভাবে অ্যান্সার করতে হবে, কি জিনিসটা থাকলে কি রকম তোমার অ্যান্সারটা হবে। ঠিক আছে? ইয়েস স্যার। একটু এই যে আমি অংশগুলো লিখছি ওই যে 5 নাম্বার পর্যন্ত একটু সবাই রিড পড়ো তো দেখি সবাই। পড়ছি স্যার। 5টাই পড়ে ফেলছো সবাই? ইয়েস স্যার। স্যার 4 নম্বরের ওয়ার্ডটা কি হবে, লাস্টের ওয়ার্ডটা? ক্রোনোলজিক্যালি। ক্রোনোলজিক্যালি মানে হলো ধারাবাহিকভাবে থাকবে আর কি, একটা পরে আরেকটা। ওকে স্যার। সব পড়ছি। হ্যাঁ বলো, পড়া হয়েছে? জি স্যার। ইয়েস স্যার। কি জি বুঝলা স্যার, পরে? পরে কি বুঝলা আমাকে একটু কি বলতে পারবা? স্যার নাম্বার 1 হচ্ছে রিড দ্য কোয়েশ্চেন ভেরি কেয়ারফুলি, মানে প্রশ্নগুলা সতর্ক ভালোভাবে পড়ার জন্য বলা হয়েছে। হুম। আর 2 নাম্বার হচ্ছে রিড দ্য টেক্সট থ্রোলি। থ্রোলি অর্থ ঠিক জানি না, তবে মেবি মনোযোগ সহকারে দেখার থরলি, জন্য, থরলি মানে পুরোপুরি পুরোপুরি ভালো করে। পুরোপুরি। জি, ভালো করে। 3 নাম্বার হচ্ছে শুড ট্রাই টু লোকেট দ্য গিভেন আনসার ফ্রম দ্য প্যাসেজ, মানে উত্তর দেয়া প্যাসেজের মধ্যে থেকে উত্তর দেয়া যেগুলো ওগুলো মানে খুঁজে বের করা আর কি, এরকম। ওকে। 4 নাম্বার নিড টু রাইট দ্য আনসার ক্রোনোলজিক্যালি, আনসার গুলা লিখবা ধারাবাহিকভাবে আচ্ছা। লিখতে হবে এরকম। নাম্বার 5 ওকে। ফলো দ্য প্যাটার্ন অফ দ্য গিভেন আনসার, উই ক্যান অলসো রাইট আনসার ডিফারেন্টলি কিপিং দ্য মিনিং কারেক্ট, ওকে। মানে আনসার গুলার প্যাটার্ন। সরি স্যার, আমি ট্রাই করি স্যার। আচ্ছা আমি বলি, শুনো। প্রথমে দেখো পুরো পেসিজটা যে দেয়া থাকবে, স্যার। দ্যাট মিন্স এই যে পেসিজটা দেয়া থাকবে পুরো পেসিজটা আমাকে খুব ভালো করে পড়তে হবে। এই ব্যাপারে আমাদের কারোর কোনো ধরনের ডাউট থাকবে না যে আমরা পুরো পেসিজটা ভালো করে পড়বো। ক্লিয়ার? বুঝা গেছে কিনা? ইয়েস জি স্যার। স্যার। হ্যাঁ। রিড দ্য টেক্সট থরলি মানে পুরো লাইন বাই লাইন ধরে 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 আমাকে পড়তে হবে, এন্ড আই নিড টু আন্ডারস্ট্যান্ড অল দ্য মিনিং অফ দ্য সেন্টেন্সেস। ঠিক আছে? ইয়েস স্যার। এরপরে যে জিনিসটা করতে হবে সেটা খুবই ইম্পর্টেন্ট। শুড ট্রাই টু লোকেট দ্য গিভেন অ্যান্সার ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ এই যে অ্যান্সারটা দেয়া থাকবে, যে অ্যান্সারটা তোমাকে দিয়ে দিবে তারা, ওই অ্যান্সারটা কোথায় আছে প্যাসেজে সেটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। ইয়েস এটা স্যার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, কারণ ওই অ্যান্সার গুলার পরেই আমি বাকি অ্যান্সার গুলা পাবো। যেহেতু এটা একটা ফ্লো চার্ট, ফ্লো চার্টটা একটার পরে আরেকটা অ্যান্সার অটোমেটিক্যালি আসবে। মাঝে মাঝে ইন কেস কোনো ডিফারেন্স থাকতে পারে, দুই একটা আমরা অ্যান্সার আগে পাইতে পারি, বাট মোস্ট অফ দ্য টাইম অ্যান্সার গুলা যে গিভেন অ্যান্সার দিবে এই গিভেন অ্যান্সারের পরে থাকবে। সো আমাদেরকে বের করতে হবে প্যাসেজে কোন জায়গা থেকে সে অ্যান্সারটা দিছে। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না? ইয়েস স্যার। আমি শুধু একজনের ইয়েস শুনি রে, বাকিরা একটু ইয়েস নো ভেরি গুড এইগুলা বইলো মাঝে মাঝে। জি স্যার। ইয়েস স্যার। আদারওয়াইজ মনে হয় যে আমি একজনের সাথেই কথা বলতেছি, বাকিরা নাই, তারা এই পৃথিবীতেই নাই। কারণ তোমাদের এইরকম সাইলেন্স আমার ঘুম ধরায় দেয়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, 4 নম্বরে বলছে নিড টু রাইট দ্য অ্যান্সার্স ক্রোনোলজিক্যালি। ক্রোনোলজিক্যালি মানে হলো একটার পরে একটা ধারাবাহিকভাবে আমরা অ্যান্সারগুলো লিখবো। ঠিক আছে? 5 নম্বরে যে কথাটা বলছে দেখো, ফলো দ্য প্যাটার্ন অফ দ্য গিভেন অ্যান্সার, উই ক্যান অলসো রাইট অ্যান্সার্স ডিফারেন্টলি কিপিং দ্য মিনিং কারেক্ট। অর্থাৎ
প্রথমটাতে যেইভাবে অ্যান্সারটা দিবে আমরা বাকিগুলাতে ওই রকম অ্যান্সারটা লেখার চেষ্টা করব। এই জায়গায় অ্যান্সারের ক্ষেত্রে আমরা পুরো সেন্টেন্স গুলা লিখবো না, শুধু একটা মনে করো একটা অংশ লিখবো আমরা, এটা পুরো সেন্টেন্স লেখা লাগবে না, অথবা শুধু আমরা ফ্রেজ দিয়ে লিখতে পারি। ফ্রেজের ডেফিনিশন বলছিলাম তোমাদের, কারো কি মনে আছে ফ্রেজ জিনিসটা কি? কেউ কি আমাকে বলতে পারবো হোয়াট ইজ ফ্রেজ? ভুলে গেছি স্যার। অন্য কেউ? বাকিদের 17 জনের মধ্যে কেউ একজন বলো হোয়াট ইজ ফ্রেজ। মনে নাই স্যার, ভুলে গেছি। মনে হচ্ছে না। তাহলে তোমাদের এত মনে হয় না রে, কি অবস্থা বুঝলাম না, তোমাদের মন তো পুরো উড়ালপঙ্খী দেখা যায়। আমি বললে কি মনে হবে? স্যার বললে মনে হবে। আজকে বলে দিলে স্যার আর ভুলবো না স্যার। ফ্রেজ মানে হলো কম্বিনেশন অফ ওয়ার্ডস, যখন অনেকগুলা শব্দ একের অধিক শব্দ মিলে একটা শব্দকে বোঝানো হয়। যেমন আমি বলছিলাম না ইন ফ্রন্ট অফ, এই জায়গায় তো ইন একটা শব্দ, ফ্রন্ট একটা শব্দ, অফ একটা শব্দ, কিন্তু এটা মিলে হইছে সম্মুখে, ইন ফ্রন্ট অফ, এবং এটাকে প্রেপোজিশনাল ফ্রেজ বলে। ইয়েস স্যার। ওয়ার্ড হলো একটা শব্দ আর ফ্রেজ হলো একের অধিক শব্দ মিলে যখন একটা শব্দকে বোঝানো হয় তখন সেটাকে ফ্রেজ বলা হয়। ঠিক আছে? জি স্যার। তাহলে কি স্যার ইন ওয়ার্ডস, যেটা কথায় ইন ওয়ার্ডস, এটা কি ফ্রেজ না? এটা না না, ইন অর্থই। ওয়ার্ডসটা তো ফ্রেজ কেমনে হবে? এখন ইন ওয়ার্ডস তো মনে করো বিউটিফুল আছে, এটাকে তো আমি বিউটিফুলি বানানেই লিখলাম। এটা ইন ওয়ার্ডস তো শুধু সংখ্যাগুলাকে, যেমন 13 এটাকে বানান করে লেখা যায়। তো দুইটা প্রিপোজিশন হইলে ফ্রেজ নি স্যার। শুধু প্রিপোজিশনাল সেটা ফ্রেজ দিয়ে নাই, নাউন ফ্রেজ আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজও আছে। যেমন বাস স্টেশন, দেখো এই জায়গায় বাসটাও নাউন, স্টেশনটাও নাউন, এটা মিলে হলো নাউন ফ্রেজ। জি ইয়েস স্যার। স্যার। এরকম অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে। ফ্রেজ নিয়ে আলাদা আলোচনা করতে হবে তোমাদের সাথে, বাট আপাতত এটা বুঝো যে ফ্রেজ মানে হলো কম্বিনেশন অফ ওয়ার্ডস। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এখন দেখো আমরা চার ভাবে এই সব, আমি আরেকবার কোয়েশ্চনটা দেখাই। এরকম একটা প্যাসেজ থাকবে, প্যাসেজের পরে এইরকম একটা ঘরে একটা অ্যান্সার দেয়া থাকবে। তোমাদের কোয়েশ্চনে থাকবে এই যে গড়গুলো আছে না, আমি তো নিচে নিচে করছি গড়গুলা, দেখো উপরে নিচে গড় দেখা যায়। ইয়েস স্যার। তো এই ইয়েস স্যার। কিন্তু তোমার পরীক্ষার প্রশ্ন থাকবে এগুলো পাশাপাশি, মানে এরকম ডানে করে থাকবে, উপর নিচে থাকবে না। আর আমরা উপর নিচে কেন লিখবো? আমাদের উপর নিচে লিখলে শব্দগুলো লিখতে সুবিধা হবে, জায়গা বেশি পাবো আমরা। আমরা পাশাপাশি লিখলে খাতার মধ্যে কভার করতে পারবো না। সো আমরা লেখার সময় অবশ্যই উপর নিচে করে লিখবো। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। ওকে স্যার। তাদের কোয়েশ্চনটা তো দিবে, তারা তো ছোট ছোট করে আঁকবে, কিন্তু আমাকে লেখা লাগবে। এই কারণে আমরা উপর নিচে করে এরকম এরো দিয়ে দিয়ে এই যে যেরকম আমি করছি এরকম আমরা অ্যান্সারটা করবো। বুঝা গেছে? ইয়েস স্যার। এখানে জি বক্স স্যার। করা লাগবে নাকি হ্যাঁ স্যার? বক্স বক্স ছাড়াও অবশ্যই, হবে? বক্স অবশ্যই। ওকে। ওকে স্যার। কোনো ড্যাশ চিহ্ন থাকবে কি? স্যার? ড্যাশ চিহ্ন? ওই যে যেরকম আমি করছি দেখো, এই যে এরো চিহ্ন দিছি না, এরো, জি স্যার। এই যে তীরের মতো উপর চিহ্ন যে, থেকে নিচ এরকম বুঝানো? বক্সের নিচে এরো চিহ্ন দিতে হবে। হ্যাঁ এরকম করে, যে এরকম দিছি এরকম করে। তোমরা তো হাত দিয়ে দিবা, এটা তো আমি কম্পিউটারে টাইপ করে দিছি, তোমরা তো হাত দিয়ে দিয়ে দিবা লিখে। বুঝা গেছে? জি স্যার, বুঝা গেছে স্যার। সবাই কি বুঝছো কিভাবে অ্যান্সার করতে হবে এটা? জি স্যার, বুঝতে পারছি। এবং এটা কিন্তু পুরো বক্স দিতে হবে, বক্স বাদ দেওয়া যাবে না। পরে আবার আমাকে কোয়েশ্চেন কইরে না স্যার আপনি তো বলেন নাই বক্স লিখবো কিনা। স্টুডেন্টরা তো এরকম ব্লেম করে দেয় টিচারকে পরে। আমরা স্টুডেন্টকে কতবার বলি এটা এরকম করবা, পরে পরীক্ষার সময় বলে স্যার আপনি কি আসলে বলছিলেন, আমার তো মনে নাই। এরকম যেন তোমাদের না হয়, অ্যাটলিস্ট এখন যারা আসো ক্লাসে, যে স্যার বলছে ফ্লো চার্টে অ্যান্সার এরকম করতে হবে উপর নিচে, এবং অবশ্যই আমাকে বক্স দিতে হবে। বাকি যদি কেউ তোমাকে কোয়েশ্চেন করে কিভাবে অ্যান্সার করব, তোমরাও এটা বলে দিবা। পারবা না এটা বলতে? ইয়েস স্যার, পারবো। জি স্যার পারবো। আচ্ছা, তো প্যাসেজ থাকবে, একটা অ্যান্সার থাকবে। আপাতত আমরা আগে এই জিনিসগুলা বুঝি, তারপরে আমি যখন তোমাদেরকে এক্সাম্পল প্র্যাকটিস করাবো তখন আশা করি তোমরাও বুঝতে পারবা কিভাবে অ্যান্সার হবে। এখন কথা হলো দেখো আমরা চার ভাবে অ্যান্সার করতে পারি। একটা হলো ভার্বের সাথে আইএনজি দিয়ে, ঠিক জি আছে? রান হয়ে গেছে স্যার। হ্যাঁ ভার্বের সাথে আইএনজি দিয়ে আমরা অ্যান্সার করতে পারি।
টু প্লাস ভার্ব দিয়ে আমরা অ্যান্সার করতে পারি, মানে টুর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে অ্যান্সার করতে পারি, বাট এই জায়গায় পুরো সেন্টেন্সগুলো লিখতে হবে না। অথবা আমরা নাউন ফ্রেজ দিয়ে করতে পারি। আর আরেকটা হলো অমিটিং দ্য সাবজেক্ট, মানে এই জায়গায় সাবজেক্টটা না লিখলেও চলে, জাস্ট যে জিনিসটা জানতে চাইছে সেটাই আমরা লিখলে হবে। আমার কাছে মনে হয় তোমাদের এই ভার প্লাস আইএনজি তো বুঝো। ইয়েস স্যার, এটা ভালো বুঝি আমরা। আমাকে একটু এক্সাম্পল বলো দেখি। রিডিং, তারপর হচ্ছে রাইটিং, ওয়েটিং। যেমন ধরো রিডিং দ্য বুক, ফিনিশিং দ্য ওয়ার্ক, হ্যাভিং লাঞ্চ, এই যে জিনিসগুলো এগুলো আমরা আইএনজি দিয়ে শুরু করছি। আর টু প্লাস ভার্বটা কিভাবে শুরু হবে? টু হেল্প আদার্স, ইয়েস স্যার। টু ডু থিংস ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল। এরপরে অথবা বললাম যে টু শুড আর্ন বি মানি, চেঞ্জড, এরকম স্যার। টু আর্ন মানি, ঠিক আছে? ইয়েস স্যার। Yes, sir. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক রে, একটু যদি ভালো করে না বুঝো তাহলে অ্যান্সার করতে পারবা না। এবং এই জায়গায় মার্কসও অনেক ভালো, সহজে পাওয়া যায়। স্যার এই চার্টটা দিয়ে ফলো করা লাগবে না, আমরা যে কোনো একটা ফলো করে আনসার দিতে পারবো? না, এটা নিয়ম হলো তারা যেভাবে অ্যান্সার করবে। যেমন ধরো এই যে দেখো একটা এক্সাম্পল, তারা অ্যান্সারটা কিভাবে শুরু করছে দেখো, আইএনজি দিয়ে শুরু করছে না? জি স্যার, মেকিং আইএনজি। দেখা যায় সবার। জি স্যার। তাহলে দেখো বাকিগুলোও আমরা আইএনজি দিয়ে অ্যান্সার করছি। দেখো কামিং, ফাইটিং, কিপিং, এনাবলিং, স্প্রেডিং, দেখা গেছে? জি স্যার। ইয়েস স্যার। সো আমরা চেষ্টা করব তারা যেই রকম, তারা যদি আইএনজি দিয়ে করে আমরা আইএনজি দিয়ে করার চেষ্টা করব, তারা যদি টু ভার্ব দিয়ে করে আমরা টু ভার্ব দিয়ে করার চেষ্টা করব, তারা যদি নাউন ফ্রেজ দিয়ে করে আমরাও নাউন ফ্রেজ দিয়ে করার চেষ্টা করব। তবে কথা হইলো সবগুলা নাও মিলতে পারে তাদের মতো করে, যখন মিলবে না তখন তুমি তোমার মতো করে মিনিং অনুযায়ীও অ্যানসারটা লিখতে পারবা। যেমন এই জায়গায় আমি একটা কথা লিখছি দেখো, follow the pattern of the given answer, we can also write answers differently keeping the meaning correct. ইয়েস স্যার। 5 নাম্বার রুলটা সবাই দেখছো? ইয়েস স্যার, উই ক্যান জি অলসো স্যার। রাইট আনসার ডিফারেন্টলি। হ্যাঁ, আমরা আমাদের অ্যান্সারটা লিখতে পারি, তবে মিনিংটা অবশ্যই কারেক্ট হইতে হবে। তবে ফ্লো চার্টে একটা বিষয় আছে, তাদের থিওরিটা ফলো করলে অ্যান্সারগুলো লেখা যায়, তাদের থিওরিটা ফলো করলে অ্যান্সারগুলো লেখা যাবে। আমাকে এখন একটু বলো এই জিনিসগুলো বুঝছো কিনা, ফ্লো চার্ট কিভাবে অ্যান্সার করতে হবে, কি থাকলে কি করতে হবে, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা মোটামুটি? জি স্যার, Yes, মোটামুটি sir. ক্লিয়ার। ক্লিয়ার হয়েছে স্যার। জি স্যার, মোটামুটি ক্লিয়ার হয়েছে। জি স্যার। আচ্ছা, মোটামুটি ক্লিয়ার হইলেই ঠিক আছে। মোটামুটি ক্লিয়ার হইলে স্যার বুঝবো একটু যে সামারি করি স্যার, আমি 1 মিনিট। ওকে ওকে বলো। ফ্লো চার্ট হচ্ছে স্যার একটা বক্স করে, মানে এরো চিহ্ন দিয়ে নিচের দিকে লিখতে হবে, মানে 1 বাই 1 এরকম আর কি স্যার। হ্যাঁ এরকম। আর লেখার সময় আনসারটা হবে, যদি আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে আনসার দিতে পারবো, আর টু প্লাস ভার্ব আনসার দিতে পারবো, তারপর হচ্ছে নাউন ফ্রেজ দিয়ে আনসার দিতে পারবো, ওমিটিং দ্য সাবজেক্ট এরকম মানে দিতে পারবো। সাবজেক্ট বাট উল্লেখ না অনেক করেও আমরা সময়, অ্যান্সার করতে পারবো। জি স্যার, আচ্ছা, আর অনেক সময় নাও মিলতে পারে, তখন আমরা আমাদের মতো না মিলতে ডিফারেন্টলি পারে মানে আনসার কি, দিতে তুমি পারবো। হয়তো কোনোটা অ্যান্সার আইএনজি দিয়ে করতে পারতেছো না, দেখা যাবে এটা আইএনজি দিয়ে করা ইয়েস যাচ্ছে স্যার। না, অথবা টু প্লাস ভার্ব দিয়ে করা যাচ্ছে না, তখন তুমি মিনিং অনুযায়ী একটা অ্যান্সার করতে পারবা। ইয়েস স্যার। আর বক্সটা তো অবশ্যই দিতে হবে আমাদের, তাই না? জি স্যার। ইয়েস স্যার। এত বড় বড় করে বক্স দেওয়ার দরকার নেই, এটা আমি দিছি বড় করে, তোমরা একটু এই জায়গায় কৃপণতা করবা, বক্স এত বড় বড় দেওয়ার দরকার নেই, ঠিক আছে? অবশ্য বড় ইয়েস স্যার। দিলেও ওকে। সমস্যা নাই, আহ, পৃষ্ঠা তুমি যত চাবা তো তোমাকে তো দিবে, তো প্রবলেম নাই, তবে এত বড় করলে বিশ্রী দেখাবে, কারণ এই জায়গায় আরো অনেক কিছু লেখা যাইতো, তাই না? জি স্যার। Yes, sir. জাস্ট একটা সেন্টেন্স লিখতে যতটুকু জায়গা লাগে ততটুকুই লিখবা, ততটুকুই জায়গা নিবা। ইয়েস স্যার, আগে আনসার লিখে তারপর বক্স আঁকলে হয়ে যাবে। হ্যাঁ, বক্সগুলো করে ফেলবা, অথবা আগে অ্যান্সার লিখে পরে বক্সটা করে ফেলবা। এটা অবশ্যই কলম দিয়েও করতে পারো, পেন্সিল দিয়েও করা যায়, সমস্যা নাই এটা। তবে দাগগুলা যেন সুন্দর হয়, ঠিক আছে?
ওকে স্যার, ওকে। আর কখনো প্লিজ এই যে এরকম পাশাপাশি করতে যাও না। পাশাপাশি করতে গেলে জিনিসটা পুরো হজবরল হয়ে যাবে, কারণ তুমি খাতার মধ্যে জায়গা করতে পারবা না। ইয়েস স্যার, কারণ অনেক লম্বা হয়ে যেতে পারে হ্যাঁ, অনেক অনেক লম্বা হয়ে সেন্টেন্স। যেতে পারে। দেখবা দুইটা লিখলেই তোমার পুরো খাতাটা পড়ে গেছে, পরে টিচার খুঁজে পাবে না কোন দিকেরটা কোন দিকে গেছে। সো জি এটা স্যার। বেটার ইয়েস অপশন। স্যার। এইদিকে খুব ক্লিয়ারলি দেখো জিনিসটা বোঝা যাচ্ছে এরকম করলে। সো পরীক্ষা শুধুমাত্র জাস্ট পড়ে গেলাম শিখে গেলাম এগুলো না, কিছু কিছু ইনস্ট্রাকশনও ফলো করতে হয়, সেটাও কিন্তু এক ধরনের এক্সাম স্ট্র্যাটেজি। সো আমার মনে হয় যেহেতু আমরা এটা মোটামুটি বুঝছি, আগামী দিন যদি আমরা দুইটা ফ্লোচার্ট প্র্যাকটিস করি, অ্যান্সার করি, তাহলে আমাদের জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে হোপফুলি। জি স্যার, ক্লিয়ার। তোমরা প্লিজ আমার কথাগুলো শুনবা, আমি যে হোমওয়ার্ক গুলো দিছি এগুলো করে গ্রুপে আমাকে দিবা। আমি যেটা বললাম যে মডেল কোয়েশ্চেন 2 এর অ্যানসারিং কোয়েশ্চেন এবং এমসিকিউ মনে থাকবে? গ্রামার থেকে স্যার স্যার। আনসারিং কোয়েশ্চেন কি স্যার আমরা তো দিয়ে দিছি, স্যার আবার দিতে হবে? এটা তো দিছো গত চ্যাপ্টারের, এই চ্যাপ্টারে দিছো না তো, আজকে যেটা পড়াইলাম। স্যার গ্রামার থেকে মডেল 2 এরটা দেব। বুঝি নাই কি বললা তুমি, এই যে এখন যে কথা বলছো কি বলছো বুঝি নাই। কে কথা বলছিলে আবার বলো, বুঝি নাই আমি। স্যার এমসিকিউ কি মডেল কোয়েশ্চন গ্রামার থেকে দেব? হ্যাঁ, মডেল আনসারটা কোয়েশ্চেন যেটা, মডেল কোয়েশ্চেন যেটা ওই যে নবদূত যেটা আমরা কিনছি। মডেল কোয়েশ্চন 2। হ্যাঁ, মডেল কোয়েশ্চেন 2 তে আছে প্রথম পাঁচটা আর সবগুলো এমসি। স্যার। হ্যাঁ, প্রথম পাঁচটা এমসিকিউ না, প্রথম পাঁচটা। আর বুঝছি স্যার, অ্যানসারিং কোয়েশ্চেন পাঁচটা। বুঝছি স্যার। ঠিক আছে। ঠিক আছে। জি স্যার। স্যার, হ্যাঁ বলো। স্যার হোমওয়ার্ক তো ওই চ্যাপ্টারেই ছিল। না না, এটা তো জি স্যার, ওই চ্যাপ্টার তো ছিল। সরি 2 না, তাইলে আজকে 3 মনে হয় আমরা পড়ছি, দেখি একটু দাঁড়াও তো। না স্যার, আমরা সেমই পড়ছি, শুধু ওই ফার্স্ট সেম করছে। তোমরা তো করছিলে গত চ্যাপ্টারেরটা, গতদিন যেটা পড়াইছিলাম এইটার। যারা অ্যানসারিং স্যার কোয়েশ্চেন করছো, এটা তো ছিল মডেল কোয়েশ্চেন 1 এর। স্যার অর্ধেক করানো হয়েছিল, আজকে তো আরো অর্ধেক করানো হয়েছে। না না, আজকে স্যার আমি আজকে তো নতুনটা 2 পড়াইছি, করানো হয়েছে। নতুনটা পড়াইলাম। গতদিন তো চ্যাপ্টার পড়ায় ফেলছিলাম, কিন্তু প্রশ্নগুলো অ্যানসার করা হয় নাই আর কি। সো গতদিন আমি দিছিলাম যে মডেল কোয়েশ্চেন 1 এর অ্যানসারিং কোয়েশ্চেন করার জন্য, এটা দুই একজন করছে, বাকিরা করে নাই। আর আজকে যেটা দিছি সেটা হলো মডেল কোয়েশ্চেন 2 এর। ঠিক আছে। আচ্ছা, মডেল 2 কোয়েশ্চেন হ্যাঁ, বুঝছি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা ওকে স্যার। আচ্ছা, তাইলে এতটুকু থাকুক। আমরা আগামী দিন দুইটা এক্সারসাইজ প্র্যাকটিস করব ফ্লো চার্টের, তাইলে আমাদের জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। জি ওকে স্যার। স্যার। ওকে ওকে স্যার। ওকে, হ্যাভ এ নাইস ডে।